ঠিক আছে আরিবা, তোমার সাথে গল্প করলাম, আবার ইনশাল্লাহ অন্যদিন গল্প করবো। আচ্ছা, এখন আমি বলছি যে তোমাদের তো 8 অধ্যায়ের একটা মানে এমনি কুইজ দিতাম, তো এখনই করতে চাও না একটু পরে করবা? মিস এখনই করতেছে। আচ্ছা, আমি লিঙ্কটা তাহলে দিয়ে দিচ্ছি। 10 মার্কের, তো তোমাদের বেশি সময় লাগবে না, যতটুকু লাগে নিয়ে নাও, দিয়ে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দিও, ঠিক আছে? ওকে মিস। মিস শুরু করবো? শুরু করে দাও। মিস আমার শেষ হবে, পাঠাই দিব? পাঠাই দাও। মিস আমার লিঙ্কে একটু সমস্যা হচ্ছে ইন্টারনেটের জন্য। কেন? আবার ট্রাই করো। মিস অন হতে একটু সময় লাগছে। আচ্ছা, তুমি করে দাও, আমরা 10 পর্যন্ত অপেক্ষা করছি। মিস আবার পুরাটা করতে হবে। করো। মিস মনে হয় 10 পর্যন্ত হবে না। আচ্ছা করো, তোমার কতক্ষণ লাগবে? মিস 14 মিনিট হলে ভালো। আচ্ছা করো আর করো। 8টা 14তে দিয়ে দিন। করো, দ্রুত। মিস পাঠাইছে। খুবই ইজি নাকি? আমি কি কোশ্চেন বেশি ইজি করি? কিন্তু তাই মিস বিজ্ঞান প্রশ্ন অনেক ইজি ছিল।
মিস হয়ে গেছে। দিয়ে দাও, জমা দিয়ে দাও, তাহলে আমরা ক্লাস শুরু করে দেবো। আচ্ছা, তুমিও 10-এ 10 পাইছো, গুড। দুইজনকেই কনগ্রাচুলেশন। কিন্তু কোশ্চিন অনেক ইজি হয় নাকি? তোমরা কোনো কিছু করো বলো। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস। আচ্ছা, ওই অধ্যায়ে কি কোনো প্রশ্ন আছে তাহিম বা হচ্ছে আরিবার? না মিস। আচ্ছা, তাহলে আমরা নেক্সট অধ্যায়ে কি করব বলছিলাম? 9 অধ্যায়, তাই না? 9 অধ্যায়ে দেখো বলছে পরিবেশ সংরক্ষণ। এটাও শুধু রিডিংই, এখানে খুব একটা মানে হার্ড কিছু নাই। মানে আমাদের যে পরিবেশটা, ঠিক আছে, তো সেটা কিভাবে আমরা রক্ষা করব সেটাই আর কি। তো তোমাদের আমি হচ্ছে স্টোরি বুক দিছিলাম, পড়েছো? ইয়েস মিস। আচ্ছা, তাহলে পড়ানো লাগবে স্টোরি বুক, না সরাসরি অধ্যায়ে চলে যাবো? বলো। মিস পড়ানো লাগবে। তাহিম? মিস পড়ানো লাগবে না। আচ্ছা, তাহলে সরাসরি আমরা অধ্যায়ে চলে যাই। তাহলে কত পৃষ্ঠা এটা? 85 পৃষ্ঠায়। এই স্টোরি বুক গুলো কেন দেওয়া হয় জানো? যাতে তোমাদের অধ্যায় সম্পর্কে কিছুটা আইডিয়া চলে আসে। এখন যখন তোমার কিছুটা আইডিয়া চলে আসবে, তখন দেখবে পড়লে তোমাদের ভালো লাগবে, সবকিছু ইজি লাগবে, তাই না? ইজি লাগে না? ইয়েস মিস। একদমই ইজি অধ্যায়। আবার হচ্ছে বিজ্ঞান ক্লাস এই সপ্তাহে আছে নাই? আচ্ছা, দেখি আজকে কতদূর করতে পারি। আচ্ছা, পরিবেশ সংরক্ষণ বলতে কি বোঝায় দেখো। পরিবেশ সংরক্ষণ বলতে, পরিবেশ তো আমরা জানি যে আমাদের চারিপাশে যা আছে এগুলাই হচ্ছে আমাদের পরিবেশ। তো এটা কিভাবে সংরক্ষণ করব বা হচ্ছে আমরা রক্ষা করব, এটার যে ব্যাড ইফেক্ট গুলা সেগুলা যাতে না হয়। তো পড়ে দেখি আমরা, বলছে আমাদের চারিপাশে থাকা মাটি, পানি, বায়ু, আলো, ঘর বাড়ি, নদী, পাহাড়, গাছপালা, পশু পাখি, কলকারখানা, গাড়ি ইত্যাদি উপাদান নিয়ে কি আমাদের পরিবেশ গঠিত হয়। এক কথা আমি যেটা বললাম যে আমাদের চারপাশে আমরা যা দেখি সেটাই আমাদের পরিবেশ। স্বাভাবিক পরিবেশে মানুষ সহ অন্যান্য জীব ভালোভাবে বেঁচে থাকতে পারি। আচ্ছা, এখানে দেখো বলছে যে স্বাভাবিক পরিবেশ, তাহলে পরিবেশ এখানে ভাগ করছে হচ্ছে স্বাভাবিক আর অস্বাভাবিক দিয়ে। তো স্বাভাবিক যে পরিবেশটা, সেখানে আমরা হচ্ছে সবাই ভালোভাবে বেঁচে থাকতে পারি। মাটি, পানি, বায়ুতে জীবের জন্য ক্ষতিকর কোনো কিছু প্রবেশ করলে কি হয়? পরিবেশ দূষিত হয়। বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হতে পারে। আচ্ছা, এবার অস্বাভাবিক বা দূষিত যে পরিবেশটা, সেটা কিভাবে দূষিত হয়, কার কারণে? এই যে মাটি, পানি আর বায়ুর কারণে। কয়টা? এখানে কারণ হচ্ছে 3টা। মাটি, পানি আর বায়ু। এখানে জীবের যে ক্ষতিকর কোনো কিছু যদি প্রবেশ করে, তবে সেই পরিবেশটা কি হয়? দূষিত হয়। তো বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হয়। পরিবেশ দূষিত হলে মানুষ সহ অন্যান্য জীবের বসবাসে সমস্যা হয়। তাই পরিবেশ সংরক্ষণ করা প্রয়োজন। তো এই অধ্যায়ে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করব তা অনুসন্ধান করব, ঠিক আছে? তো এখানে যে কাজটা আছে বা প্রশ্ন দেওয়া আছে, এটা আমরা হচ্ছে করব, কিন্তু আমরা সারসংক্ষেপ পড়লে আমাদের ওটা আরো ইজি হবে। এখন আমরা যেটুকুন পড়লাম, এখানে দেখলাম পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমরা চারিপাশে যেটা যেটা দেখি সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। এখন এখানে আমাদের কিছু কার্যকলাপ বা মানে মাটি, পানি আর বায়ু, মানে 3টা উপাদান দিয়ে আমাদের পরিবেশটা কি হয়? দূষিত হতে পারে। তো এই দূষণের হাত থেকে আমরা কিভাবে রক্ষা করব সেগুলো আমরা এই অধ্যায়ে জানবো, ঠিক আছে?
তো সারসংক্ষেপে কি বলছে, মানুষের বিভিন্ন কাজের কারণে মাটি, পানি, বায়ু শব্দ দূষণ হয়। কার কারণে? মানুষের। এখন মানুষ যেখানে সেখানে মলত্যাগ এবং যথেচ্ছ ভাবে বজ্র পদার্থ ফেলার মাধ্যমে পরিবেশ দূষণ ঘটে। আচ্ছা, আগেকার মানুষের টয়লেট ছিল না, ঠিক আছে, এখন যদিও এটা আমরা খুবই হচ্ছে আমাদের জন্য, মানে এটা আমাদের কমন, সবার বাসায় টয়লেট আছে। তো ওরা হচ্ছে যেখানে সেখানে টয়লেট করে রাখতো। হ্যাঁ, তো আবার যেখানে সেখানে বজ্র পদার্থ ফেলতো, মানে ময়লা। হুম, আমাদের শহরে এখন দেখবা যেখানে সেখানে ময়লা ফেলে। তো এর মাধ্যমে কিন্তু পরিবেশ দূষণ ঘটে। এছাড়াও কৃষি কাজে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করা পরিবেশকে দূষিত করে। আচ্ছা, এইটা কিভাবে দূষণ করে? যে আমরা তো চাষাবাদ করি, তাই না, জমিতে সার দেয়, তাহলে পরিবেশ দূষণ কিভাবে করে? তো জমিতে অতিরিক্ত সার দেওয়ার ফলে তোমার ফসল তো ঠিকই হবে। আচ্ছা, তোমরা কিন্তু কথা বলো আর ক্যামেরাটা ওপেন রাখো, ঠিক আছে? তো তো জমিতে তো মনে করো হচ্ছে আমাদের ফসল বেশি ফলার জন্য আমরা সার দিব, সমস্যা নাই। এইটা অতিরিক্ত সার প্রয়োগের ফলে ফসলের বৃদ্ধি ঘটে, মানে অনেক বেশি ফসল উৎপাদন হয়। কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য, সেটা খাওয়া কিন্তু বিষের মতো কাজ করে, যেটা আমাদের অলরেডি প্রত্যেকের হচ্ছে। কিন্তু এখন এখানে পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে? স্বাস্থ্যের তো আমরা ঝুঁকি বাড়াচ্ছি কীটনাশক ব্যবহার করার জন্য। সার আর কীটনাশক বলতে, সার বলতে সার বোঝায়, আর কীটনাশক হচ্ছে বিষ। ঠিক আছে, বিষ যেগুলা পোকামাকড় মারা বা হচ্ছে ঘাস মরে যাওয়ার যে বিষ বা ঔষধ ব্যবহার করা হয় সেটা। তো এইটা যখন তোমাদের মনে করো হচ্ছে এখানে কোনো পরিবেশের ছবি দেওয়া আছে, মনে করো এখানে ফসল ফলছে, হ্যাঁ, তো এই ফসলে এখানে মনে করো অনেকগুলা গাছ আছে, তো এখানে যখন ফসলে দিচ্ছে জমিতে, তো এইটা দেখো যখন বৃষ্টি হবে তখন এটা ধুবে, মানে বৃষ্টিতে ওই মাটিটা ধুয়ে যায়। ধোয়ার ফলে দেখো নদীতে পড়বে। আবার নদীর পানি তো বিভিন্ন বাসা বাড়িতেও ড্রেন দিয়ে যায়। তো যেখানে যেখানে যাবে সেই জায়গাটা কি হয়, কীটনাশক যদি দেয় বা বিষক্রিয়া ছড়াই যায়। বুঝতে পারছো? এইভাবে কৃষিকাজে অতিরিক্ত সার আর কীটনাশক ব্যবহার করলে পরিবেশ দূষিত হবে। এখন পরিবেশ দূষণ সম্পর্কে আমরা আরো কিছু জানি, সেটা হচ্ছে মাটি দূষণ, বায়ু দূষণ আর পানি দূষণ। কিভাবে এগুলো দূষিত হয়? তো মানুষ কিছু কিছু কাজের মাধ্যমে পরিবেশ দূষিত হয়, মানুষের কিছু কিছু কাজের মাধ্যমে পরিবেশ দূষিত হয়। মাটি ও পানিতে ময়লা আবর্জনা, মানুষের মল, বিভিন্ন প্রাণীর মল, শিল্প কলকারখানা ও হাসপাতালের বজ্র ফেলার কারণে মাটি ও পানি কি হয়, দূষিত হয়। যেটা আমরা একটু আগেই বললাম আর কি। যেখানে সেখানে পলিথিন ফেলে কৃষি জমিতে অতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করে মানুষ মাটি ও পানির দূষণ ঘটায়। কে ঘটায় এগুলা? মানুষ ঘটায়। ঠিক আছে, তো এটা হচ্ছে মানুষের দ্বারা দূষণ হচ্ছে। এরপর গাড়ি, ইটভাটার কালো ধোঁয়া, গাড়ির যে ধোঁয়াটা, এটা তো আমি নিতেই পারি না। আমি মনে করো 1 ঘন্টাও জার্নি করতে পারি না, বুঝছো? আমি এখনো পারি না, মানে কখনোই পারিনি, এখনো পারি না। মানে 1 ঘন্টা জার্নি করতে পারি, বমি করে দিই, কারণ এই ধোঁয়াটা আমার সহ্য হয় না। তো এটা কি করে, বায়ু দূষিত হয়। মানে ওরা হচ্ছে অনেকদিন পেট্রোল গুলা রাখে, কিছু তেল আছে না যে ওগুলা চেঞ্জ করা লাগে, তো বাসে চেঞ্জ করে না নাকি জানি না, ওইখানে হচ্ছে ওরা ওই মানে ওদের ধোঁয়াটা নাকে লাগে, আমার নাকে লাগে। তো এইভাবে সবারই এরকমই হয়। হ্যাঁ, তো দেখবা যে হচ্ছে তখন একটা বাজে গন্ধ আসে বাস থেকে। বিশেষ করে আমি বাসে পাই এটা, ম্যাক্সিমাম যানবাহনেই থাকে। তো যার ফলে কি হয়, আমাদের বাতাস দূষিত হয়। তোমরা কি কারোর হচ্ছে বমি হয় জার্নিতে? তাহিম বাড়িবা, না মিস। তাহিমের? মিস আমরা তো বেশিরভাগ বাসে জার্নি করি না এর কারণে। ও আচ্ছা, আর তাহিম? ইয়েস মিস। তাহিমের বমি হয়। আমার হচ্ছে কারে জার্নি করলে বমি হয়, প্রাইভেট কারে, যদি পার্সোনাল কারেও যাই তারপরে বমি হয়। মিস আমার প্রচুর বমি হয়। এই কষ্ট মিস যার, আমার কোথাও গেলে বমি হয় না। যে এই কষ্ট যার আছে সেই বোঝে। কোথাও যেতে পারি না, আমি কোথাও যেতে পারি না। আমি এখান থেকে মানে আমার ছেলের দাদু বাড়িও যেতে পারি না, আমি আমার বাবার বাড়িও যেতে পারি না, খুবই কষ্ট হয়। ইভেন আগে ট্রেনেও বমি করতাম, ইদানিং ট্রেনে করি না, কিন্তু বাস আর হচ্ছে কার, দুইটাতে করি। আচ্ছা, যাই হোক, তো বলছে শিল্প কলকারখানার উৎপন্ন তরল বজ্র পদার্থ থেকে কি হয়, পানি দূষিত হয়।
মানে যেগুলা তরল পদার্থ সেগুলাই যে দেখো এখান থেকে শিল্প কলকারখানা থেকে চলে যায় পানিতে, তো পানি দূষণ হয়। এখানে পানি দেখবা ব্ল্যাক দেখায়, পানিতে গন্ধ হয়। হ্যাঁ, তো দূষণের প্রভাব, প্রভাব বলতে মানে দূষণ তো হলো, এর পরে কি ঘটে সেটা প্রভাব বলতে ওর হচ্ছে যেটা ঘটবে, ওই দূষণ হওয়ার পরে যেটা ঘটবে সেটাকে বোঝায়। তো এখানে কিছু কাজ দেওয়া আছে, এটা আমরা অ্যাজ ইউজুয়াল কি করব, এটা খুঁজে বের করতে বলছে। তো তোমাদের আমি এগুলা করতে দিব, কিন্তু আমরা সারসংক্ষেপ পড়ি, তাহলে আমরা ওগুলো পেরে যাব। তো বলছে মানুষের বিভিন্ন কাজের কারণে মাটি, পানি, বায়ু দূষিত হয়। এই দূষণের কারণে মাটিতে ফসলের ক্ষতি হয়, পানি ব্যবহারের অযোগ্য হয়। আচ্ছা, মাছ সহ অন্যান্য জলজ, আচ্ছা 1 মিনিট, কি করছিলাম সেদিন, তো মতো করে দাঁড়িয়েছে। এই যে এই বাটন দুইটাতে এইভাবে চাপ দাও, দিয়ে একসাথে আর একবার রিপোর্ট দিবা, আমি দিয়ে দিচ্ছি। মানে এই ভলিউম বাটন আর এটা দুইটা চাপ দিয়ে মনে হয় হচ্ছে অন করলাম না, এটা অন হলো। আচ্ছা দেখছি আমি, তো ওইরকম হয় কেন, মানে ওইটা কেন হয় জানো, ওইটাতে রিস্টার্ট দিলে ওই যে ওই বাটনটায় চাপ লাগে, তাহলে তোমার এই ব্যাক কভারের জন্য। আচ্ছা, তো দেখো এখানে, এখন দেখো আসছে নাকি ম্যাজিক। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, তো বলছে যে পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, মানে ওই পানিটা গন্ধ হয়, পানিটা আর আমরা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তো মাছ সহ অন্যান্য জলজ প্রাণীরও ক্ষতি হয়। বায়ু দূষণের কারণে আমাদের কি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, বিভিন্ন রোগ দেখা দেয়। যেটা আমরা একটু আগেই বললাম যে আমাদের গন্ধ লাগে বলে আমাদের বমি হয়। এছাড়া দেখবা অনেকে নিঃশ্বাস নিতে পারে না, বাসে উঠলে নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তো আবার অনেক রোগও হয়। এখন দেখো বলছে দূষণের প্রভাব সম্পর্কে আরো কিছু জানি। মাটি, পানি ও বায়ু দূষণের কারণে পরিবেশের ওপর বিভিন্ন প্রভাব পড়ে। বায়ু দূষণের কারণে বাতাসের মাধ্যমে দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়ায়, এতে আমাদের শ্বাস নিতে কি হয়, অসুবিধা হয়, যেটা একটু আগে পড়লাম। পশু পাখির পশু পাখির জীবন বাঁচাতে কষ্ট হয়। বায়ু দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এতে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে নিচু ভূমি পানিতে ডুবে যাচ্ছে, মানুষের আবাসস্থল কমে যায়। দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার কারণে মানুষের ফুসফুসে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আচ্ছা, এইখানে যেগুলা বলছে এগুলা দেখো, আমরা ভূমির পরিবর্তন, ভূমির উপরে যে পরিবর্তন, হ্যাঁ, ওইখানে কিন্তু আমরা পড়ে এসেছি যে আমাদের দূষণের ফলে কি হয়, মেরু অঞ্চলের বরফ গলে যায়, তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পায়, হ্যাঁ, বৃদ্ধি পেয়ে আমাদের অধিক বৃষ্টিপাত বা খরা এগুলো সব সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি হয়, বিভিন্ন ফুসফুসের রোগও হয়। তো রোগগুলা কি কি, শ্বাসকষ্ট, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার, এগুলো এখন দেখবা মানুষের হচ্ছে খুবই কমন, শ্বাসকষ্ট, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সার তো এখন মহামারীর মতো হয়েছে, মহামারী বলতে সবারই ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, যেটা মরণ ব্যাধি আর কি, এটা অনেক ভয়ঙ্কর। তো শ্বাসকষ্ট, অ্যাজমা দেখবো যে সবারই আছে, না থাকলে অ্যালার্জি আছে। আমাদের থাকবে। অ্যাজমাটা হচ্ছে শ্বাসকষ্টের মতো, ওই অ্যাজমা মানে ঠান্ডা, হ্যাঁ, ঠান্ডা লেগে যায়, আর ওরা হচ্ছে অনেক কাশি হয়, হাসি হয়। হ্যাঁ, শ্বাসকষ্ট, আর ওইটা শ্বাসকষ্ট মানে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মানে শ্বাস নিতে কষ্ট হয়। আর অ্যাজমা হলে প্রচুর হাসি হয়। হ্যাঁ, ওই তো শ্বাসকষ্টেরই একটা মনে করো রূপ, বুঝছো? তো কাশি হয়, হাসি হয়, ওরাও হচ্ছে নিঃশ্বাস নিতে পারে না, বুক বন্ধ হয়ে যায় এমন। আচ্ছা, এরপরে দেখো বলছে যে হচ্ছে পানি দূষণের কারণে পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। পানি যখন দূষণ হয়ে যাবে তখন কি ব্যবহার অযোগ্য হয়ে যাবে। আমরা যেমন গোপালগঞ্জে থাকি, এখানে কিন্তু কোনো খাওয়ার পানি নাই, ব্যবহারের পানিটাও কি হয় নদী থেকে পরিশোধন করে দেয়, কিন্তু আমরা সেই পানিটা খেতে পারি না, আমরা কি করি, পানি কিনে খাই, জানো, আমরা যার যার পানি কিনে খাই প্রতিদিন। তো তাহলে কি এখানকার পানি খাওয়ার অযোগ্য, এখানে পানির কিন্তু কোনো লেয়ার নাই, বুঝছো, মানে বালি আসে, পানিতে বালি আসে, মানে টিউবওয়েল দিয়ে সাধারণত পানি ওঠে না এখানে। তো খাবার উপযোগী নিরাপদ পানির পরিমাণ কমে যায়, আমরা যেটা পাই না।
তোমাদের ঢাকায় কি পানি কিনে খাওয়া লাগে? মিস আমাদের ফিল্টার করা ফুটিয়ে এরপরে খাওয়া লাগে। আমরা ফিল্টার করলেও আমি প্রথমে কিনি, তারপর ফিল্টার করি, কারণ আমাদের তো ফুটাইতে হলে অনেক গ্যাস শেষ হয়ে যায়, আবার কারেন্টেও তো ওইভাবে ফোটানো যায় না, আর ডাইরেক্ট লাইন তো দিতে পারি না, আমরাও ভাড়া বাসাতেই থাকি। তো এই জন্য আমাদের কিনি, আগে জার ধরে কিনে তারপর ফিল্টার করি, যাতে আর জীবাণু না থাকে। আচ্ছা, এখন দেখো বলছে পানিতে বসবাস করা মাছ অন্যান্য জীবের জীবনও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আচ্ছা, এই যে কলকারখানার ধোঁয়া বা বজ্র যদি যায়, মাছও কিন্তু নিঃশ্বাস নিতে পারবে না, কারণ পানিটা কিন্তু ফ্রেশ না। পানিটাতে কি হচ্ছে, একটা কেমিক্যাল চলে যাচ্ছে, একটা বজ্র পদার্থ চলে যাচ্ছে। ওরাও আমাদের মতো, আমরা যেমন বাইরে নিঃশ্বাস নিতে পারি না, ওরাও পানির ভিতরে নিঃশ্বাস নিতে পারবে না। যার ফলে কি হবে, দেখো এতে করে মাছের অভাবে মানুষ প্রাণীজ প্রোটিন পাওয়ার সম্ভাবনা কমে যায়। এর ফলে মাছ মারা যাবে। মারা গেলে কি হবে, আমাদের প্রোটিনের অভাব সৃষ্টি হবে। এরপরে দেখো বলছে ফসল উৎপাদনের জন্য পানি ব্যবহার করতে অসুবিধা হয়। ফসল উৎপাদনের যে পানিটা থাকে, সেই পানিটা কি হয়, ব্যবহার করতে অসুবিধা হয়। আচ্ছা, তো দূষিত পানি ব্যবহারের ফলে ফসল উৎপাদন কমে যায়, আর দূষিত পানি দিয়ে উৎপাদিত ফসল খেয়ে মানুষ অন্যান্য জীব বিভিন্ন রোগ দেখা যায় জীবের। তো এখানে দেখো, ওই পানিটা যখন ব্যবহার করবে, পানিটাও তো ভালো না। এমন সময় আছে কোনো ফসলের গোড়ায় যদি ওই পানিটা দাও, তাহলে কিন্তু ফসলটা পুড়ে যাবে, মানে ওর গোড়া পচে যাবে অনেক সময়। হ্যাঁ, ফসলের পাতায় রোগ সৃষ্টি হবে, আর ওইগুলা যদি আমরা খাই তো আমাদের কি হবে, আমাদেরও রোগ হবে। যেটা আমাদের হচ্ছে এখন অহরহ, এগুলা হচ্ছে আমাদের প্রত্যেকটা রোগের মূলে বর্তমানে আছে খাবার। আমরা ভালো খাবার আর খাই না, আমরা প্রত্যেকটা খাবারই খাই ধরো চিনিযুক্ত খাবার, তারপর প্রিজারভেটিভ খাবার, মানে অনেকদিন রাখা যায় সেসব খাবার। আবার এই যে ফ্রিজ ইউজ করি, আমরা টাটকা খাবারটা কম খাই। এই জন্য আমাদের রোগগুলা বেশি হচ্ছে। তাছাড়া কেমিক্যাল আছে, মানে যখন উৎপাদন করছে ওরা তো সার কীটনাশক ইচ্ছা মতো দিচ্ছে, দেওয়ার ফলে কি হচ্ছে, ওটা বিষক্রিয়া সৃষ্টি হয়ে যাচ্ছে খাবারে। তো পানি দূষণের কারণে মানুষের পানিবাহিত রোগও হয়, যেটা কলেরা, ডায়রিয়া, আমাশা ও বিভিন্ন ধরনের চর্মরোগ। চর্মরোগ এখন মানুষের দেখবা ম্যাক্সিমামই স্ক্যাবিস হচ্ছে, চুলকানি, ঘা, পচরা, এগুলা। তো মাটি দূষণের ফলে মাটিতে গাছপালা জন্মাতে পারে না। এখানে পানি দূষণ তো হচ্ছে, আবার মাটি দূষণও হচ্ছে। চাষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেঁচো ও উপকারী জীবাণু মারা যাচ্ছে। আমরা ছোটবেলায় যে পরিমাণ কেঁচো দেখতাম, কেঁচো কিন্তু খারাপ না, কেঁচোকে কিন্তু প্রাকৃতিক লাঙল বলা হয়, জানো? তোমরা তো পড়েছো মনে হয়, না? ইয়েস মিস। তো ওকে প্রাকৃতিক লাঙল বলা হয়, ও কিন্তু খুবই একটা ভালো উপাদান। তো এখন কিন্তু কেঁচো দেখা যায় না সাধারণত। তো কেঁচো উপকারী জীবাণু মারা যায়। মাটি দূষণের কারণে জমির উর্বরতা কমে, ফসলের উৎপাদন হ্রাস পায়, কৃষকের আর্থিক ক্ষতি হয়। দূষিত মাটিতে উৎপাদিত ফসল খেয়ে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যেমন চর্মরোগ, টিটেনাস, ধনুষ্টঙ্কার। তো এখন দেখো, এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলা পড়ছি এগুলাই হয় আমাদের। প্রথমে মানে যে কোনো দূষিত পদার্থ যে কোনো জায়গায় গেলে, পরিবেশে গেলেও পরিবেশ দূষণের ফলে আমাদের অসুবিধা হচ্ছে, আবার মাটি দূষণ হলেও মাটি দূষিত হওয়ার ফলে আমাদের অসুবিধা হচ্ছে, পানি দূষণ হলেও আমাদের অসুবিধা হচ্ছে। তো এখন এই যে অসুবিধা থেকে আমরা বাঁচতে কি করতে পারি? পরিবেশ দূষণের প্রতিরোধ, মানে আমরা কিভাবে এটা প্রতিরোধ করতে পারি, আজকে অধ্যায় শেষ হয়ে যাবে। এটা দেখো ঘুরে ফিরে একই কথা, তাই না? আমরা শেষ করে দিই। বলছে মাটি দূষণ রোধের উপায়। জমিতে চাষাবাদের ক্ষেত্রে রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার কমিয়ে দিয়ে জৈব সার, মানে কম্পোস্ট, গোবর সার, মানে যেগুলো আমাদের, মানে এই যে পেঁয়াজের খোসা বা তরকারির খোসা, এবং এই যে গরুর যেই মানে ওইটা ওই গোবর, তো ওইগুলা দিয়ে কি আমাদের জৈব সার ব্যবহার করতে হবে, কীটনাশকটা কমিয়ে দিতে হবে। ব্যবহার বৃদ্ধি করে আবর্জনা, ময়লা ফেলার নির্ধারিত স্থানে ফেলে মাটি দূষণ রোধ করা যায়।
পূর্ণ ব্যবহারযোগ্য জিনিস যেমন প্লাস্টিক, পলিথিনের পরিবর্তে কি ব্যবহার করতে হবে? পাটের ব্যাগ। হ্যাঁ, কলকারখানা, শিল্প বর্জ্য পরিশোধন করে যথাস্থানে ফেলতে হবে ইত্যাদি কাজের মাধ্যমে আমাদের মাটি দূষণ রোধ করা যায়। গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখতে পারে ও মাটির ক্ষয় রোধ করে, তাই বেশি করে গাছ লাগাতে হবে। এরপরে আছে দেখো পানি দূষণ রোধের উপায়। কি দূষণ? পানি দূষণ। আচ্ছা, তো পানি দূষণ রোধের উপায় এখানে দেখো বলছে যে হচ্ছে শিল্প বর্জ্য ও কারখানার পানি পরিশোধন করে ট্রিটমেন্ট প্লান্ট দিয়ে, মানে পানির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যেগুলো আছে, তোমরা কখনো দেখেছো কিনা জানি না, আমাদের গোপালগঞ্জে আছে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। তো নদী আর খালে ছেড়ে পানি দূষণ রোধ করা যায়। তো এগুলা কি, এখানে পানি ট্রিটমেন্ট করা হয়, মানে পানিটা পরিশোধন করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে। প্লাস্টিক ও আবর্জনা, বাজারের ব্যাগ, বোতল, প্যাকেট ইত্যাদি নদীতে না ফেলে যথাস্থানে ফেলে পানির দূষণ কমাতে পারি। জমিতে বেশি সার দিলে তা বৃষ্টির পানির সাথে মিশে নদী বা পুকুরে গিয়ে পানি দূষিত করে, যেটা আমরা একটু আগে পড়লাম। তো তাই সার ও কীটনাশক ব্যবহারের সতর্কতা থাকা প্রয়োজন। আর পানি দূষণ রোধে পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা দরকার, মানে ড্রেনিং সিস্টেমের কথা বলছে। এখন বলছে যে জনগণের পানি রক্ষার গুরুত্ব বোঝাতে মানুষের সচেতনতা বৃদ্ধি করেও আমরা পানি দূষণ কমাতে পারি। মানে জনগণকে আমাদের এটা কি শিখাইতে হবে। এখন তোমাদের বইয়ে কেন দিছে? তোমাদের শেখার জন্য যে পানি দূষণ হলে কি হয়। তো আহ কিভাবে এটা প্রতিরোধ করা যায়। তাহলে আমরা যেগুলো পড়ছি এগুলো তো কখনোই আমরা করবো না, তাই না? আচ্ছা, এটা কি পুরোটা পড়ে দিলে তোমাদের হচ্ছে বেশি হয়ে যাবে? আচ্ছা, এখন দেখো বলছে বায়ু দূষণ রোধের উপায়। বায়ু দূষণ রোধের জন্য পরিবেশ বান্ধব যানবাহন যেমন সিএনজি চালিত গাড়ি, ইলেকট্রিক গাড়ি বা বাইসাইকেল বেশি ব্যবহার করা দরকার। গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ করে, মানে সিএনজি মানে কি ইলেকট্রিক গাড়ি যেগুলোর কথা, মানে তেলের কথা বাদ দিচ্ছে। গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত গাড়ির ইঞ্জিন ও এক্সস্ট সিস্টেম পরীক্ষা করে গাড়ি চালানো। কারখানার ধোঁয়া বা ধূলিকণা ফিল্টারে বসিয়ে পরিশোধন করা। পলিথিন ও প্লাস্টিক পোড়ানো বন্ধ করা। বনায়ন ও বেশিরভাগ গাছ লাগানো ইত্যাদি কাজের মাধ্যমে বায়ু দূষণ রোধ করতে পারি। তাই সচেতনতা, পরিবেশ বান্ধব কাজের অভ্যাস ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বায়ু দূষণ রোধ করা যায়। আচ্ছা, বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে যানবাহন। তো যানবাহন ব্যবহারের ক্ষেত্রে আমরা কি করব, যে ইলেকট্রিক যে গাড়িগুলা সেগুলা ব্যবহার করব। আর হচ্ছে যেই তেলের গুলা সেগুলা ব্যবহার করব না। আর মাঝে মাঝে আমরা কি করব, এক্সস্ট সিস্টেম মানে পাসিং সিস্টেম যে ধোঁয়ার, সেগুলা ধোঁয়া নিয়ন্ত্রণ যে সিস্টেমটা, সেটা আমরা মাঝে মাঝে চেক করব। তো এইভাবে আমরা রোধ করতে পারি। আমরা তিনটা দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ আর পানি দূষণ, তিনটাই দেখলাম। এখন আসো হচ্ছে আরো কিছু এখানে তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে সারসংক্ষেপে বলছে যে যেসব কারণে মাটি, পানি ও বায়ু দূষিত হয় সেসব কাজ পরিহার করতে হবে। এটা তো অবশ্যই করতে হবে। বিশেষ করে খাল, বিল, নদী, নালা, পানিতে মলমূত্র এবং তরল বজ্র ফেলে পানির দূষণ করা যাবে না। বজ্র পদার্থ যেখান সেখান না ফেলা, নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ দূষণ রোধ করা যায়। আমরা দেখবো কোনো একটা চিপসের প্যাকেট ঠাস করে ফেলে দিই, তাই না, জানালা দিয়ে ফেলে দিই, কি রাস্তায় ফেলে দিই, এগুলো করা যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এখানে বিন ব্যবহার করতে হবে, ডাস্টবিন। তো এখানে দেখি কি বলে, পলিথিন, প্লাস্টিক পুনর্ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ রোধ করা যায়। এতে পরিবেশ সুরক্ষা থাকে, বিদ্যুৎ জ্বালানির অপচয় রোধ করে পরিবেশকে রক্ষা করা যায়। বাড়ির ময়লা আবর্জনা যেখান সেখান নির্দিষ্ট স্থানে অথবা নিরাপদ স্থানে ফেলে পরিবেশ দূষণ কমানো যায়। বাড়ির ময়লা আবর্জনা পুনর্ব্যবহার করেও পরিবেশকে রক্ষা করা যায়। খোলা পায়খানা ব্যবহার না করে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে পরিবেশ দূষণ কমানো যায়। শিল্প কলকারখানার কঠিন তরল বজ্রকে সরাসরি মাটিতে ও পানিতে ফেললে গ্যাসীয় বজ্রকে সরাসরি বায়ুতে নির্গত করলে পানি পরিবেশ দূষিত হয়। তো তাই শিল্প কলকারখানার বজ্র
পদার্থকে পরিশোধন করে মাটি, পানি, বায়ু দূষণ কমাতে পারি আমরা। আর এখানে দেখো, আমি এটা আরেকবার বোঝাই দিচ্ছি, আগে পড়ে নিই। বাড়িতে বিদ্যালয়ে আর খালি জমিতে গাছ লাগিয়ে সামাজিক বনায়নের মাধ্যমে দূষণ কমাতে পারি। পরিবেশ দূষণ কমানো এবং পরিবেশ সংরক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী এলাকার মানুষকে সচেতন করতে পারি। আচ্ছা, এখানে দেখো যেটা বলছে যে সংরক্ষণ, আরো কিছু জানি। আমি ভাবছিলাম তোমাদের এই বিন সম্পর্কে মানে বলবে। এখানে যে জিনিসটা মেন কথা বলছে সেটা হচ্ছে আমরা আমাদের দেখবা যে আমাদের যে ময়লা থাকে বা যেগুলো আমাদের যে কোনো, মনে করো তুমি খাচ্ছো, মানে তোমাদের বাসা থেকে যখন ময়লা বেরোয়, তোমরা যেহেতু শহরে থাকো তোমরা এটা বুঝবা, দেখবা কিছু পলিথিন বেরোয়, কিছু প্লাস্টিক আছে, আবার কিছু পচনশীল পদার্থ আছে, হ্যাঁ, কিছু ধাতব পদার্থ আছে। তো এগুলো আমাদের পুনরায় ব্যবহার করতে হবে। তো এখানে হচ্ছে কি, এখানে পচনশীল পদার্থ মনে করো ফেলতে হবে, এরকম আমি ভাবছিলাম। এখানে মনে হয় তোমাদের কালার দিয়ে চেনাবে। আমাদের আসলে পড়ার হচ্ছে সিস্টেমটাই খারাপ। এখানে দেখো, ও অনর্গল একই কথা বারবার বলে যাচ্ছে, কিন্তু তোমাদের আসল জিনিস শেখাচ্ছে না। তো এখানে দেখো কাঁচ জাতীয় পদার্থ ফেলতে হবে, আর এখানে প্লাস্টিক, আর এখানে ধাতব। এখন এইগুলা হচ্ছে কালার ওয়াইজ ফেলে, দেখবা অনেক প্রতিষ্ঠান এভাবে ফেলে। তো বাইরের দেশে এরকম বিন দেওয়া থাকবে, দেখবা যেখানে ময়লা ফেলতে যাবা তোমার 3-4টা মানে স্টেপে ফেলা লাগবে। পচনশীল এক জায়গায়, কাঁচ জাতীয় পদার্থ এক জায়গায়, কারণ যারা ময়লা নেয় ওদের কিন্তু হাত কেটে যায় কাঁচের গুলা দিলে। আবার প্লাস্টিক গুলা দিলে ওগুলা তো আবার পুনরায় ব্যবহার করা যায়, ওটা পুনরায় ব্যবহার করার যোগ্য। তাই ওটা আলাদা রাখলে তোমার একটা ওখান থেকে প্রফিট আসবে। আচ্ছা, তারপর ধাতব পদার্থটাও তোমার আবার ব্যবহার করা যায়। তো এইভাবে আমরা সবগুলাকে আলাদা আলাদা করব। তো মেন থিম যেটা, সেটা হচ্ছে আমাদের পরিবেশে বায়ু, পানি আর মাটি দূষণ হচ্ছে। তো ওই দূষণটা আমরা কিভাবে প্রতিরোধ করব, কিভাবে দূষণ থেকে মুক্তি পাবো, আর দূষণ থেকে মুক্তি পাইলে কি হবে, এই ডিটেলস আমরা এই অধ্যায়ে শিখলাম এবং জানলাম। এখানে তেমন কিছু হার্ড কিছু নাই, তবে তোমরা যদি ভালো করে বোঝো, যে কোশ্চেনই আসুক পেরে যাবা। পারবা না বলো? Yes, miss. আচ্ছা, এখন এই অধ্যায় কিন্তু আমাদের শেষ। তো নেক্সট ডে হচ্ছে, তাহলে আমি আবার তোমাদের একটা লিখে দেবো নি। এখানে দেখো একই, মানে কিভাবে প্রতিরোধ করা যায় এটা লিখলে হবে। তো এখানে আমি কয়েকটা কোশ্চেন লিখে দিব, একটু বড় কোশ্চেন, 5 মার্ক করে। তোমরা ওই কোশ্চেনের অ্যান্সার বাসা থেকে লিখবা, ঠিক আছে? বাসায় লিখবা, এটা হোমওয়ার্ক থাকবে। ওকে মিস। আচ্ছা, আর নেক্সট ক্লাসে তোমাদের এক্সাম, তোমাদের কি এক্সাম আছে ঈদের আগে? দুজনেরই? আচ্ছা, তাহলে তোমাদের দুজনের কমন যে অধ্যায়গুলো ছিল সেগুলো কিন্তু শেষ, মানে 1, 2, 3, 4, তাই না? আচ্ছা, একটু আমি চলে যাই, প্রথম পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, 1 অধ্যায় হয়েছে, 2 অধ্যায় হয়েছে, 3 অধ্যায় হয়েছে, তাই না? আর 8 আর 9 অধ্যায় হয়েছে। জি মিস। আচ্ছা, তাহিমের বাদ আছে 6 অধ্যায় আর 12 অধ্যায়। তাহিমের বাদ আছে 6 আর 12। আচ্ছা, আর আরিবার বাদ আছে হচ্ছে 4, 5, 4 আর 5, 4 আর 5। মানে তোমাদের এখনো আমাকে এই 4টা অধ্যায় পড়ানো লাগবে। তো ঈদের আগে এখনো 1 মাস ক্লাস আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের যাদের দুইজনের, মনে করো দুইজনের তো যেমন আরিবার তো 6 আর 12 নাই, তাই না? কিন্তু আমি যখন পড়াবো তখন একটু পড়বা, খুব একটা ইম্পর্টেন্ট মানে সেভাবে না পড়লে একটু মাথায় রাখবা, পরে আবার আমরা রিভিশন করব। আর তাহিমের যে 2টা লাগবে, যে 2টা তোমার বাদ আছে, মানে বাদ থাকবে, মানে এক্সট্রা পড়াবো, সেই 2টাও তুমি একটু পড়বা আর কি। এখন বলো তোমাদের কার আগে পড়া লাগবে, তাহিমের না আরিবার? রেসপন্স করো। তাহিমের আগে পড়া লাগবে, তোমার অধ্যায় পড়া লাগবে, না আরিবাকে আগে পড়াবো?
তোর কথা বলো না কেন? ওকে আগে পড়ান। ওকে আগে পড়াবো? আচ্ছা, তাহলে আমাদের এখানে মন খারাপের কিছু নাই, আগে 4 অধ্যায় পড়বো, তারপর আহ তোমার কয় অধ্যায় আছে? 6 অধ্যায়। 4 অধ্যায়ের পরে 6 অধ্যায় পড়বো, ঠিক আছে? এরপরে হচ্ছে 5 অধ্যায় পড়বো, তারপর 12 অধ্যায় পড়বো। তাহলে তো ওকে, তাই না? তো নেক্সটে আমরা তাহলে 4 অধ্যায় পড়বো। ওকে, বুঝতে পারছো কি? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আর কি কোনো কোশ্চেন আছে? অধ্যায় বুঝেছো পুরোটা? ইয়েস মিস। ইয়েস মিস। বলো আইবা। হ্যান্ড রাইজ করছো? তাহলে সবাইকে জয়েন করতে বলি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের ইংলিশ ক্লাস গতদিন নিতে পারিনি না? আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছিল হঠাৎ করে। তোমাদের পড়া ছিল পেজ নাম্বার 20। আচ্ছা, 20 আমি দেখাই দিচ্ছি, দেখো। 23, 24 আর 25। ওকে, এই 3টা পৃষ্ঠা পড়বা। আচ্ছা, যদিও 2টা পড়া ছিল আর আবার রিভিশন করবা, আমি ধরবো কিন্তু। আচ্ছা, এখন আমরা আর্টিকেলে যাই। আর্টিকেলে হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল আর হচ্ছে আর্টিকেল, আমরা এটুকুন শেষ করছিলাম। ওইখানে কি কারো কোনো প্রবলেম আছে? নো। আচ্ছা, আজকে আমরা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল দেখবো। এটা হচ্ছে কি? দি। এটা একটাই ডিফিনাইট আর্টিকেল, হচ্ছে দি। ঠিক আছে? তো দা হচ্ছে দা বা দি, তুমি যেটা ভালো লাগে সেটা বলবা। তো এটা হচ্ছে ইংরেজি ভাষায় দাকে কি বলে? ডিফিনাইট আর্টিকেল বলে। যখন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী, বস্তুকে বোঝানো হয়। দেখো আর্টিকেল কোথায় বসে বলো তো? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, কার আগে বসে? ভুলে গেছো? নাউনের আগে। নাউনের আগে। নাউনের আগে বসে। আর্টিকেল অলওয়েজ নাউনের আগে বসে। তো আমরা এর আগে দেখলাম যে এ অ্যান বসতে কিভাবে, এখন দেখছি যে হচ্ছে ডি বসে কখন। তো দা বসে হচ্ছে আহ নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাইলে। সেটা হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে কোনো প্রাণী, হতে পারে কোনো বস্তু। মানে যদি এরকম বলে ক্যাটটি, তারপর ডগ, সরি বিড়ালটি, দা ক্যাট। বলটি, দা বল। যদি বলে যে নির্দিষ্ট করে আর কি, তখন দা বসবে। তো একবচন সিঙ্গুলার এবং বহুবচন প্লুরাল উভয় ক্ষেত্রে এটা কি হয়? বসে। এখন দেখো বহুবচন বলতে যদি বলে বালকগুলো, দেখো মানে তোমাকে আগে কিন্তু মিনিং জানতে হবে, তারপর তোমরা পারবা। যখন বলবে বালকগুলো, হ্যাঁ, দা বয়েজ, এটা কিন্তু হয়। হুম, তো এ বয় হয়, আবার দা বয় হচ্ছে। তো এটা সিঙ্গুলার প্লুরাল ফ্যাক্ট করবে না, এক কথা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাইলে। আচ্ছা, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাইলে সেটাই হবে দা। আচ্ছা, এখন দেখো এখানে কিছু রুলস আছে। এখানে খুবই কয়েকটা, দেখো হাতে গোনা কয়েকটা রুলস আছে, এর বাইরে তেমন কিছু নাই। তো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাইলে দা বসবে। এখানে প্রথম রুলসটাও সেটা যে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে দা বসে। দা বয়েজ আর রিডিং, বালক, সরি, দা বয় আর রিডিং, দা বয় ইজ রিডিং। তাহলে কি হবে? বালকটি পড়ছে। এখন দেখো ফুল, ফুল তো হচ্ছে ফুলকে নির্দিষ্ট করছে। দা ফ্লাওয়ার ইজ রেড, ফুলটি লাল। নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। এখন এরপরে দেখো 2 নাম্বার হচ্ছে বলছে মহাজাগতিক বা অন্যান্য বস্তুর আগে। মানে মহাজগৎ মানে কি? মহাকাশের কথা বলছে এখানে। পৃথিবী,
সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র যা আছে তার আগে কি বসবে? দা বসবে। দা সান, দা মুন, দা আর্থ। হুম। এরপরে বলছে নদী, সাগর, মহাসাগর। দা, দেখো নদী, নদীর আগে দা বসবে। এক কথা, নদী কি, একটা নদীর নাম কি, ওটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এটা মাথায় রাখলে হবে। দা আটলান্টিক, দা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। হুম। এরপরে বলছে ধর্মগ্রন্থ ও সংবাদপত্রের আগে। তাহলে কি কি? জগতিক বস্তু, নদী, সাগর, মহাসাগর আর ধর্মগ্রন্থ ও সংবাদপত্রের আগে। ধর্মগ্রন্থ কোনগুলো? আমাদের কোরআন, বাইবেল আছে, আর সংবাদপত্র ডেইলি স্টার, প্রথম আলো। হ্যাঁ, তার আগে কি বসবে? অলওয়েজ দা বসবে। তো এখানে দেখো আরেকটা হচ্ছে তালিকা দেওয়া আছে, এখানে বলছে বিখ্যাত ঐতিহাসিক স্থান, জাতি, সম্প্রদায়, তারিখের আগে সুপারলেটিভ ডিগ্রি হলে। এই ডিগ্রিটা তোমাদের সুপারলেটিভ বলতে এটা হচ্ছে ডিগ্রি। হ্যাঁ, এটা তোমরা পাবা, মানে এমন, এটা একটু বুঝাই দিই যে ডিগ্রি বলতে দেখো আহ যদি বলে গুড, হ্যাঁ, গুড়ের থেকেও বেশি, গুড়, গুড়ের থেকে বেশি কি? বেটার, তারপর বেস্ট, এরকম। মানে ওটা তুলনা, ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা, আর সুপারলেটিভ হচ্ছে সর্বোচ্চ, যেটা সর্বোচ্চ ডিগ্রি যেটা। এই যে টল, টলার, টলেস্ট। টল মানে লম্বা, টলার মানে একটু বেশি লম্বা, টলেস্ট মানে ও অনেক লম্বা। এইরকম তুলনা করে যেটা সর্বোচ্চ হবে। দেখো বলছে দ্য টলেস্ট ট্রি মানে কি? সর্বোচ্চ লম্বা গাছটি। হুম। তারপর বলছে বাদ্যযন্ত্র মানে যেগুলো আমরা গান বাজনা এগুলাতে ব্যবহার করি। তো দা পিয়ানো, দা গিটার, এই যে এগুলাই। এখন দেখো আহ এখানে এখানে তোমরা কিভাবে পড়বা? এখানে কিন্তু কয়টা জিনিস এইভাবে পড়বা: মহাজাগতিক বা অন্যান্য বস্তু, মহাজাগতিক, নদী, সাগর, মহাসাগর, ধর্মগ্রন্থ, সংবাদপত্র আর ঐতিহাসিক স্থান, জাতি বা সম্প্রদায়, তারিখের আগে, সুপারলেটিভ ডিগ্রির আগে, বাদ্যযন্ত্রের আগে। বাদ্যযন্ত্র দেখো, বাদ্যযন্ত্র কিন্তু নির্দিষ্ট করেই বলে যে মাইক, পিয়ানোটি, তারপর হচ্ছে আর কি, গিটার, হ্যাঁ, এগুলা। তো এগুলার আগে কি বসবে? দি বসবে। শুধু এই কয়টা নাম মুখস্থ করবা। আর এরপরে দেখো বলছে মানুষের নামের আগে দা বসে না। কি হয়? রহিমের আগে কখনোই দা বসবে না, করিমের আগে কখনোই দা বসবে না। একটি মাত্র পাহাড় বা দ্বীপের আগে কখনোই দা বসবে না। খেলার নামের আগে আর্টিকেল বসে না। দা ক্রিকেট কখনোই হয় না, দা ফুটবল কখনোই হয় না, এ ফুটবলও হয় না। এক কথা, এগুলোর আগে আর্টিকেলই বসে না, খেলার নামের আগে কোনো আর্টিকেলই বসে না। আর দ্বীপের নামের আগে দা বসে না নির্দিষ্ট করে বললেও। মানুষের নামের আগেও কখনো দা বসে না। আবার এক কথা, আর্টিকেলই বসে না, এ রহিম কখনো হয় না। ঠিক আছে, তো এই তিনটা ক্ষেত্রে হয় না কখনোই, আর বাকি ক্ষেত্রে হয়। আমার মনে হয় এই আমার মনে হয় না, মানে এই ডিফিনাইট আর্টিকেলের এই রুলস গুলা তোমাদের পড়লে হয়ে যাবে। তো তোমাদের ইনডিফিনাইট পড়াইছি, আবার ডিফিনাইট পড়াইলাম। এখানে কারোর বুঝতে অসুবিধা আছে কি? মিস সবাই বুঝেছো? প্লিজ, ইয়েস প্লিজ, এটা কি তোমাদের অর্ধেক করে প্লিজ, দেওয়া লাগবে, না পুরোটাই পড়তে পারবা? প্লিজ পুরোটাই পারবো। এগুলা ইজি। এক কথা, নির্দিষ্ট করে দা আর হচ্ছে অনির্দিষ্ট করে বোঝালে এ এন বসবে, এটাই মেন রুলস। এখন কিছু কোথায় কোথায় বসবে না এটা শুধু মাথায় রাখবা। তাহলেই ভালো পারবা। এটা তিনটা জায়গায় বসে না, এটা মাথায় রাখবা, তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আর্টিকেল পড়লাম। আর্টিকেল কিন্তু আমাদের শেষ, আর্টিকেল শেষ। তারপর শেষ। বলো সুরাইয়া, পাঞ্চুয়েশন আর ক্যাপিটালাইজেশন। সুরাইয়া বলো। মিস আমার না এখন একটা ক্লাস আছে, আমি কি একটু লিভ নিতে পারি? হ্যাঁ, লিভ নিতে পারো, কিন্তু তুমি একটু রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? ওকে মিস, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন দেখো আমরা নেক্সট ক্লাস থেকে তাহলে টেন্স ধরি, তাই না, ইংলিশে? Yes, miss. এরপরে তোমাদের কি আছে একটু দেখে নি। এরপরে হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ আছে, ডাব্লিউএস কোশ্চেন আছে। তো এগুলো করতে আমাদের টেন্স লাগবে। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা টেন্স করবো এক একটা করে, ঠিক আছে?
তো টেন্স তোমরা হচ্ছে ওই এদিকে আমরা পড়বো, ভার পড়বো আর টেন্স পড়বো, আর এইটা পড়ে আসবা। এটার উপরে এক্সাম আমি এমনি একটা লিঙ্ক দিয়ে দিবো, নি তোমরা একটু কুইজ করো, একটু হার্ড করে দিব, ঠিক আছে? নেক্সট ক্লাসে মাথায় রাখবা। তো 10 মিনিট দিও। এখন যে বিষয়টা আমি গত ক্লাসে বলবো, তোমাদের কি সবার হচ্ছে রিটেন পার্ট সবার মোটামুটি আমার থেকে লিখে নেওয়া শেষ, না কারোর বাদ আছে? যারা ক্লাসে আসছো তারা বলো। শেষ। মিস শেষ। আচ্ছা, এখন তোমাদের রিটেন পার্ট গুলা আমি হচ্ছে একটা করে দিব, না পরে পড়তে চাও? প্রেসার হয়ে যাচ্ছে, অনেকের তো এক্সাম আছে, এই জন্য জিজ্ঞেস করছি, না হলে আমি দিয়েই দিতাম। মিস পরে দিলে ভালো হয়। ঈদের পরে দিব? কি করব বলো? মিস পরে পড়ি। হ্যাঁ, রিটেন পার্টটা আবার ভুলে যায়, তো এই জন্য আমরা এইদিকে যদি পড়ি তাহলে আমরা ওইদিকে পড়তে পারবো, আর ওগুলো তো লেখা আছে আমাদের, রেডি আছে। আর মাঝে মাঝে তোমরা একটু চোখ বুলাবা। আর আমি তো ইজি করে লিখে দিছি, একটার সাথে আরেকটা কম মানে শর্ট করে লিখে দিছি, তাই না? খুব একটা হার্ড লাগার কোনো অপশন নাই। আচ্ছা, এখন আমরা বলো। আজকে না আমাদের ক্লাস টেস্ট যে দিছিল ওটার খাতা দিছে। কেমন পেরেছো? কেমন মার্কস পেয়েছো? 20 মার্কের এক্সাম হয়েছিল, সায়েন্স আর ম্যাথটা দিছে। সায়েন্সে আমি 90 পাইছি, জিএসে 20 আর ম্যাথেও 20। ও আচ্ছা, ফুল মার্কসই পেয়েছো তাই তো? আমাদের টিউটর পরীক্ষার সব রেজাল্ট দিচ্ছে। আনিকা কি ফুল মার্কসই পেয়েছো? সায়েন্সে শুধু 90 পাইছি। মানে ওটা কি 100 এ ছিল? 100? নো মিস, 20 থেকে 20 তে 90। আচ্ছা, বুঝেছি। তাহলে 1 মার্ক কম পেয়েছো কেন? সায়েন্সে কম পেয়েছো কেন? কি ভুল করছিলাম? আচ্ছা, তাহিম তাহিম হচ্ছে তোমার রেজাল্ট দিতে বললা, তো তোমার রেজাল্ট কেমন হয়েছে? কোন সাবজেক্টে কেমন পেয়েছো? আমি সবটাতে 20 পাইছি। তাই? গুড, গুড জব। তাহিমের শুনেছি যে তাহিমের অল্প পড়াতেই হয়ে যায়, যদিও ছেলেরা অল্প পড়াতেই হয়ে যায়, ছেলেরা বেশি পড়ে না। কিন্তু তোমার একটাই জিনিস সমস্যা, শুধু তুমি লেখাটা ভালো করবা, তাছাড়া তুমি রেগুলার পড়াও ভালো করো, ঠিক আছে? তোমার লেখাটা একটু প্র্যাকটিস করবা। আর আমার মনে হয় তুমি হাইপার হয়ে যাও এক্সাম কোশ্চেন পেলে, এই জন্য তোমার লেখাটা খারাপ বেশি হয় না। তুমি থেমে থেমে লিখবা, থেমে থেমে মানে ভেবে চিন্তে অ্যান্সার করবা, তাহলে লেখাটা সুন্দর হবে। জি মিস। আচ্ছা, আমরা একটু বইয়ে চলে যাই। হ্যাঁ, আমরা যেহেতু রিটেন পড়বো না, আবার এদিকে আর্টিকেল নাই, শুধু টেন্স পড়তে হবে আমাদের নেক্সট ক্লাস থেকে, তাহলে আমরা একটু বই দেখি। বইয়ে কি আছে? আমরা অ্যাপ্লিকেশন পর্যন্ত ছিলাম, তাই না? মনে আছে তোমাদের? জি মিস। অ্যাপ্লিকেশন কত পাতাতে? হুম, আচ্ছা, আমরা অ্যাপ্লিকেশন পর্যন্ত শিখেছিলাম। মেইল, ইমেইল তো করিনি। তো তোমরা রিটেন যেহেতু পরে শিখতে চাচ্ছ, তাহলে ইমেলটা স্কিপ করি, তাই না? ইমেইলও তো দেখাইছিলাম, কিন্তু হচ্ছে ভালো মতো দেখায়নি, তাই না? একটু রেসপন্স করো তোমরা। ইয়েস মিস। আচ্ছা, তো ইমেইলটা আমরা যখন রিটেন পড়বো তখন আরেকবার দেখে নিব। হুম। আচ্ছা, এরপরে দেখো সুন্দরবন আছে। তো সুন্দরবন তো আমরা পড়েছিলাম।
মানে এখানে গ্রামাটিক্যাল রুলস খুঁজছি, এখানে খুঁজে তো লাভ নাই। আর্টিকেল, আর্টিকেল আছে কি? আচ্ছা, আমরা সুন্দরবন থেকে স্টার্ট করি রিভিশন করা। আচ্ছা, সুন্দরবন সম্পর্কে হচ্ছে এখানে তো দেখো কোশ্চেন লেখা আছে। তোমাদের তো সুন্দরবন পড়াইছি আমি, তাই না? পুরোটাই তো জি পড়াইছি। এখন এখানে তোমাদের আসবে হচ্ছে কোশ্চিন। এখানে হচ্ছে কোশ্চিন, অ্যান্সারিং কোশ্চিন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন আসবে। আর এখানে হচ্ছে রিঅ্যারেঞ্জ আসবে। তারপর হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক আসবে, তারপর এমসিকিউ আসতে পারে। তো আমি যদি প্রতিদিন তোমাদের এখানে একটা করে পড়তে দিই আর তোমাদের হচ্ছে এখানে তোমাদের কিছু লিখতে দিলাম, তাহলে ভালো হয় না? জি ক্লাসে লিখতে দিলাম, এটা মনে হয় ভালো হয়। আচ্ছা, তাহলে তোমরা নেক্সট ক্লাসে সুন্দরবন পড়ে আসো। আমি এক এক দিন এক একটা লিখতে দেবো। মনে করো কখনো কোশ্চেন লিখতে দিতে পারি 5টা, কখনো 10টা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে দিতে পারি, কখনো হচ্ছে এমসিকিউ করতে দিতে পারি, কখনো এ কলাম বি কলাম মিলাই দিতে পারি। ঠিক আছে, যে কোনো কিছু একটা করে দিতে পারি এক একটা, এক 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 একটা হচ্ছে ইউনিটে। তাহলে নেক্সটে তোমাদের পড়া থাকবে হচ্ছে ইউনিট 7। বুঝতে পারছো? তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে কি পড়বো? আমি আবারও ভালো করে বলছি যে টেন্স পড়বো। আর আমরা রিটেন যেহেতু বাদ দিছি, তাহলে আমরা এখানে আমরা এইগুলা ইউনিট গুলা পড়বো, আবার রিভিশন করব। তো এই ইউনিট থেকে আমরা শুধু আহ পড়ে আসবা তোমরা বাসায়। আমি যেহেতু আগে পড়াই দিছি, যদি প্রবলেম থাকে আমাকে বলবা, আমি সেটা সলভ করে দিব। আর তোমাদের আমি কিছু কোশ্চেন দিব, তোমরা কোশ্চেন গুলোর অ্যান্সার করে দিবা শুধু। ক্লিয়ার? এটা কি পরীক্ষার মতো থাকবে? না, পরীক্ষার মতো না, কিন্তু পরীক্ষার মতোই ভাববা। যে আমার একটা ইউনিটের এক্সাম চলছে, তাহলে তোমাদের এক্সাম গুলো ভালো হবে। কারণ এখানে পরীক্ষাতে হলে তোমাদের মার্কিং করা লাগবে, এখন প্রতিদিন তো ওটা সম্ভব না। আবার তোমাদের একটা সিরিয়াল করা লাগে, একটা গিফটের বিষয় আছে। হুম। আচ্ছা, এই নাবিলা এত লেট কেন? নাবিলা, আমি তোমাকে বলছি। মিস আজকে মনে করেছিলাম যে আমার 9টে পরীক্ষা আছে অ্যাবাকাসের, সেজন্য দেরি হয়েছে জয়েন হতে। ও আচ্ছা। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কি করব, এটা হচ্ছে এক্সামের মতো করেই পড়বো, ঠিক আছে? তো তোমরা তাহলে নেক্সট ক্লাসে এটা পড়ে আসো। হুম। আমি নাবিলার জন্য আরেকবার বলে দিই। হ্যাঁ নাবিলা, শুনছো কি? জি মিস। আচ্ছা, আমি তোমার জন্য বলে দিই, আজকে আমরা আর্টিকেল শেষ করেছি, তুমি একটু রেকর্ডিং দেখে নিও। প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমাকে বলবা, আমি বলে দিব। আমি তো শীট দিয়ে দিছি, মানে দিয়ে ব্যবহার করেছি। আচ্ছা, আর নেক্সট আর ভার্ব পড়েছি। নেক্সট ক্লাস থেকে আমরা টেন্স করব, ভার্ব পড়বো, আর আমরা 7 ইউনিট থেকে স্টার্ট করে রিভিশন করব। তো 7 ইউনিট তোমরা বাসায় আজকে পড়ে আসবা। নেক্সট ক্লাসে আমি কিছু কোশ্চেন দিতে পারি, কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্ক দিতে পারি। মানে এইভাবে 10 মিনিটস বা 15 মিনিটসে তোমাদের একটা কাজ দিব, বাসা এখানে বসেই করবা, বা ক্লাস টাইম ওভার হয়ে যাবে, আমার ক্লাস নেওয়া শেষ হয়ে যাবে, তারপর তোমাদের ওই কোশ্চেনটা দিব, তোমরা ওইটা অ্যান্সার করে ক্লিপ নিয়ে নিবা। আর ওইটা হচ্ছে আমি দেখবো যে কে কেমন করছো। ভুল হলে সেটা বলবো, কিন্তু এটা এক্সাম না, কিন্তু এক্সামের মতো করেই পড়ে আসবা। আর যদি কোনো প্রবলেম থাকে ইউনিট গুলোতে, তাহলে আমি সেটা সলভ করে দেবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো হোমওয়ার্ক? আচ্ছা, কারোর কোনো আর কোনো কোশ্চেন আছে? নো মিস। আচ্ছা, তো তাহলে আমাদের তো আজকে ক্লাস শেষ। আজকে একটু আগে শেষে বলো। মিস আমাদের 6 তারিখ থেকে পরীক্ষা, 6 তারিখে আগে কোনো ক্লাস থাকবে বা 6 তারিখে কোনো ক্লাস থাকবে? 6 তারিখে পরীক্ষা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তাহলে দেখতে পাবো। দাঁড়াও দেখছি। বলো আরিবা।